আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হচ্ছে এজন্য যে আমি যখন ভিডিওটা করতেছি অর্থাৎ আজ ৩ তারিখ হয়ে গেছে, কিন্তু ২ তারিখ গতকাল বৃহস্পতিবার আমাদের আর আপনাদের সন্তানরাই এইচএসসি পরীক্ষা দিয়েছে, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে অভিন্ন প্রশ্নে। আমার প্রশ্নটা হচ্ছে, অভিন্ন প্রশ্ন করা হচ্ছে সকল বোর্ডকে একত্রিত করে। আমরা যখন পূর্বের নিয়মের দিকে যদি ফিরে যাই ৯০-এর দশকের পূর্বে, তখন তো অভিন্ন বলতে কিছুই ছিল না। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর ৪টা বোর্ডের মাধ্যমে আমরা পরীক্ষা দিছি। ৪টা বোর্ডে ৪ রকমের পরীক্ষা হতো। আপনি সবসময় দেখবেন যে ঢাকা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা একরকম, কুমিল্লা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একরকম, যশোর শিক্ষা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একরকম। অর্থাৎ মানুষ সহজাত প্রবৃত্তিতে যেভাবে বড় হয়, যাদের মন মস্তিষ্ক মননশই যেভাবে বড় হয়, হঠাৎ করে কোনো কিছু চাপিয়ে দিলে সেখান থেকে কিন্তু ফিরে আসা যায় না বা হয়েও ওঠেও না। তা আমাদের সময় ওই পদ্ধতিটা চালু ছিল, এখনও চালু ছিল। তো এই পদ্ধতিতে পরীক্ষা নিতে সমস্যাটা কোথায় ভাই? আমাদের সময় যে সিস্টেমে পরীক্ষাগুলো হতো তখন তো আমাদের টিক ছিল না। এখন এই টিকের মতো একটা বিষয় যোগ করে দেওয়াতে বাচ্চাদের দুই সিস্টেমের মধ্যে একবার টিকের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর করতে হয়, আবার তার কিনা বলে থিওরিটিক্যাল পরীক্ষার জন্য উত্তর করতে হয়। ভাই, এগুলো তো বিদেশের বিষয়। যেমন কানাডাতে কম্পিউটারের সামনে প্রশ্ন থাকে এবং সে উত্তর দেয়, এবং হলতে বের হওয়ার সময় তার অ্যান্সার সে কত মার্ক পাইছে এটা সে জেনে দেয়। শুধু থিওরির প্রশ্নের উত্তরগুলো কিছুদিন পরে জানাইয়া দেওয়া হয়। এটা তো ভাই বিদেশ না। এইভাবে আমাদেরকে কষ্ট দিয়ে বা এইভাবে বিদ্যা দিয়ে তো কোনো লাভ হবে না। আমাদের সময় কি ছিল? প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ছিল। প্রথম বিভাগ যারা পাইতো তারা তো খুবই ভালো, ঠিক আছে, 60% মার্ক ছিল, মার্কগুলি তো যোগ হইতো ভাই। এখন 80-র উপরে যে আপনি বাংলায় পাইলেন, বা এটা তো আমাদের সময় কল্পনাও করা যেত না। এখন আপনি 80-র উপরে মার্ক পাওয়ার পরে 90 পেলেন, ওই মার্কটা তো যোগ হচ্ছে না, ওটার সামনে আপনি A+ দিয়ে দিলেন, বেশ ভালো কথা। আপনি যে 90 ক্যারি করলেন, 90-এর মানটা রইল কোথায়? আপনি 90 যে বিষয়টা পাইলেন, আপনি সেই 90-এর যে যোগ্যতম ব্যক্তি, এটা প্রমাণিত হইল কোথায়? আপনার ওই মার্কগুলি তো আর যোগ হইল না। 80-র পরে যে 90, 90-এর পরে যে 100, যে 100 পাইল, যে 90 পাইল, 95 পাইল, সেটার তো একটা ভ্যালু থাকা উচিত। যেমন আমাদের সময় স্টার মার্ক ছিল, একটা স্টার দিয়ে দিত। এই বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমাদের সময় এসএসসিতে কেউ তো প্রথম বিভাগ পাইছে, এইচএসসিতে দ্বিতীয় বিভাগ পাইছে। কেন ভাই? দুইটা মিলে 1200 হলে কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারে নাই? আমাদের সময় মেডিকেলে ভর্তি পরীক্ষা তো এমসিকিউ ছিল না। তো তখনকার ডাক্তারদের মান কতটা ভালো ছিল আপনি একবার চিন্তা করে দেখেন। আমাদের সময় যারা এসএসসি এইচএসসিতে মোটামুটিভাবে একটা প্রথম বিভাগ পাইছে অথবা দুইটা দ্বিতীয় বিভাগ পাইছে, তারাও তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়তে ছিটকে পড়ছে তারা তো ডিগ্রি দিত। ডিগ্রিতে যদি কেউ সায়েন্স থাকতো তাহলে তো খুবই মূল্যবান ছিল। আমাদের কমার্সটা বেশি ছিল, আর্টস ছিল। আমাদের বহু স্টুডেন্ট কমার্স থেকে সেকেন্ড ক্লাস পাওয়াটা খুবই টাফ ছিল, এবং 2 বছর ছিল ডিগ্রি কোর্স, এবং অনার্স কোর্স ছিল 3 বছরের। ডিগ্রি পাস করে এমন কোনো ছেলে পেলে নাই যে ব্যাংকে, প্রতিষ্ঠানে, বড় বড়, এমনকি বিসিএস পর্যন্ত দিতে তারা সক্ষম হয়েছে। এখন বিসিএসে কেউ যদি চাকরি পায় এটা পত্রিকা আসে। আমাদের শুনতে ভাই এরকম ছিল না। চাকরি তো একটা আপনার যোগ্যতম কাজ, আপনি কাজে ফিরবেন, এটা নিয়ে তো পত্রিকায় লেখালেখির কিছুই নেই। চাকরি তো করতেই হবে ভাই। আপনি বিসিএসে চাকরি নিচ্ছেন দেখে সেটা আপনি পত্রিকায় দেখে দিব, আপনি অন্য কোথাও চাকরি নিচ্ছেন সেটা দেখানো যাবে না, এটা তো ঠিক না ভাই। বিষয়টা হচ্ছে কি, আপনাকে মূল্যায়ন করতে হবে যে আপনার মেধা এবং মূল্য কিভাবে আছে, সেটা আপনাকে দেখতে বা। আমাদের সময় তো এসএসসিতে বোর্ড স্ট্যান্ড যারা করছে, বাবা মার সাথে 2 গলায় ধরে তারা একটা ছবি তুলতো। এছাড়া তো বাকিটা কোনো কিছুতে আসতো না। এবং যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত না তারা দেখা গেছে যে ডিগ্রি পাস করার পর অনেক মূল্যবান তারা চাকরি পেত, এবং মূল্যও ছিল, এবং মূল্যর অনেক বেশি মূল্য ছিল। এরপরে আমাদের ডিগ্রি পাসের পরে আমরা দেখা গেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তারা ভর্তি হয়ে গেছে, মাস্টার্স করতে পারছে। এখন তো ভাই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের সময় 3 বছর পর্যন্ত ছিল, তারপরে 2 বছরে নেমে আসে, এখন তো 1 বছর করে দিছে। এটারও কিছু কারণ আছে, এটা বিশ্ববিদ্যালয়ের নিজেরও একটা কষ্টের কারণে। দেখা গেছে আপনি বায়োলজিতে চান্স পেয়েছেন বা বাংলা চান্স পেয়েছেন, আপনি ইচ্ছা মতো 1 বছর পড়াশোনা করে আপনার পজিটিভ জিনিস যেমন কম্পিউটার সায়েন্স চাচ্ছেন বা ট্রিপল ই চাচ্ছেন বা বায়োটেকনোলজি চাচ্ছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং চাচ্ছেন, ওগুলি নিয়ে নিচ্ছেন, ওই সিটগুলি খালি হচ্ছে, সে তো আর 1 বছর পর নিতে পারে না। হয়তো সেজন্যই এই বিষয়গুলো করা হয়েছে। ঢাকার বাইরে জেলা স্কুল আছে, অ্যাডওয়ার্ড স্কুল আছে, কলেজ আছে, ক্যাডেট কলেজ আছে, বিভিন্ন কিছু আছে।
বিশেষ করে ওই সমস্ত টিচারদের হাতে যদি প্রশ্ন পড়ে সেটা তো কঠিন হবে। একটা নটরডেম কলেজের ছেলে যেই পরিমাণ প্র্যাকটিক্যাল করে, সারা বাংলাদেশের স্টুডেন্টকে সেই পরিমাণ প্র্যাকটিক্যাল করে, কিন্তু প্র্যাকটিক্যালের পরীক্ষা তো একই সিস্টেমে হচ্ছে। বিষয়গুলোকে চিন্তা করতে হবে যে আমার সন্তান এমন হইতে পারে যে সে ওই পরিমাণ বিদ্যা নিয়ে আসে, পরীক্ষা দেওয়ার যোগ্যতাও রাখে না, কিন্তু সেও তো পরীক্ষা দিচ্ছে। তো এইভাবে অভিন্ন প্রশ্ন হঠাৎ করে সিদ্ধান্ত, একবার দেখা গেল কারিগরি শিক্ষার মাধ্যমে জোর দেওয়া, ভাষা শিক্ষার উপরে জোর দেওয়া, এখন আবার নতুন যুক্ত হচ্ছে যে ভাষা শিক্ষা। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই আরবি পড়তে পারি, দেখেন তো আরবি আমরা বুঝি কজন? তো এই জিনিসগুলো কিন্তু গোড়ার থেকে নিতে হবে। আজকাল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে আপনারা সমস্ত কাজ করিয়ে নিচ্ছেন, তার বেতন কম। আপনি ভোটার কাজ করার সময় প্রাইমারি শিক্ষককে লাগতেছে, আপনি দেখা গেছে যে কোনো কাজের ক্ষেত্রেই তাদেরকে প্রয়োজন হইতেছে, ঠিক আছে? তারপর আদমশুমারি করার ক্ষেত্রে বলেন, যে কোনো কিছুতে, মানে প্রত্যেকটা কাজের মধ্যেই দেখা যাচ্ছে তাদেরকে ইনভলভ করা হয়। বলেন তো কোন চাকরিজীবীরা কারা আছে, যারা ব্যাংকার আছে বা অন্য কিছু আছে, অন্য যারা চাকরি করতেছে তাদেরকে দিয়ে কি আপনি বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত কাজ করানো হয়? আমরা যেখানে এডুকেশনের ক্ষেত্রে প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা যেখানে আমরা নির্ভরশীল, এখানে তো বিভক্ত মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রাইমারি শিক্ষা, মানে এ লেভেল ও লেভেল। গার্জিয়ান যে বুঝে কোন দিকে যে যাবে, কি করবে, সেটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। ভাই অন্তত 60% পাস করার সুযোগ করে দেন। এমনও লোক আছে যে অন্তত এইচএসসিটা পাস করলে একটা মোটামুটি তার চাকরি করতে পারবে, বা সাধারণ একটা চাকরি করে তার এইচএসসি পাস হলে একটু ভালো লেভেলে সে যেতে পারবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এসএসসি পাসের পরে সৈনিক হিসেবে চাকরি করতেছে, অথচ এইচএসসি পাসটা হলে কিন্তু একটা ছেলে সাধারণভাবে একটু ভালো কিছু করতে পারলে সে কমিশন র্যাঙ্ক পর্যন্ত চলে যেতেছে। একটা কমিশন র্যাঙ্কে চাকরির পরে সে কোন লেভেলে চলে যায় এইচএসসির পরে, আপনি একবার খেয়াল করে দেখেন। এইচএসসি রেজাল্টের অনেক গুরুত্ব আছে। এইচএসসি রেজাল্টের পরে মানুষ উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সেখানে মার্কের একটা কম্পিটিশনের বিষয় আছে, বহির্বিশ্বে পড়াশোনার একটা বিষয় আছে। অতএব এইচএসসি অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসির গুরুত্বটাকে এইচএসসির মতো করেই দেখতে হবে। যারা বিজ্ঞান বিভাগে পড়তেছে তাদের তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে মনে হাফ ছেড়ে বাঁচতে পারলো, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা নাই বা বললাম। কিন্তু এইচএসসির পড়াশোনাটা অনেক কষ্টের। এখানে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স তো ভীষণ কষ্টের বিষয়। তো এইখানে যদি প্রশ্ন এত হার্ড করা হয়, বা বাচ্চারা প্রত্যেকে যদি বলে যে প্রশ্ন খুব হার্ড হয়েছে এবং এমসিকিউ খুব হার্ড হয়েছে, এটা তো অনেক দুঃখজনক বিষয়। আপনি দেখেন বুয়েটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান বা মাপ দিয়ে সেখানে ভর্তি পরীক্ষা দিতে হয়, অথচ দেখেন বিসিএসে লাখ লাখ বাচ্চাকে তাদের অর্থ নষ্ট করে তারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়, কিন্তু একটা সিম্পল এমসিকিউর মাধ্যমে মেশিনে দেখে তাদেরকে আউট করে 10,000 জনকে রিটার্ন দিতেছে। এমসিকিউর মাধ্যমে কতটুকু মেধা যাচাই হচ্ছে, কি হচ্ছে বলা মুশকিল। আমাদের সময় 3 থেকে 4টা রচনা পড়তো, তাতেই করে অনেক কিছু হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে এত পড়াশোনা, এত সিস্টেমে পড়তেছি যে চিন্তা করে দেন। আর প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া একটা মানুষই বা কতক্ষণ মনে রাখতে পারে? এমসিকিউর ক্ষেত্রে তো প্রতিটা লাইন পড়তে হয়, প্রত্যেকটা লাইন দেখে তাকে পড়তে হয়। এক সময় ছিল কবিতা, 10 লাইন কবিতা লিখতে হতো। ভাই কবিকে যদি প্রশ্ন করেন যে আপনি যে কবিতাটা লিখছেন এটা মুখস্থ করেন, পারবে? কোনো কবি পারবে না, কিন্তু এটা তার লেখার সময় লিখনের মধ্যে চলে আসে। এজন্য আমি বলি যে প্রত্যেকের জন্য একটা সুনিবন্ধিত সিস্টেমে পড়াশোনা এবং একটা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে চালানো উচিত। একবার এক সিস্টেম, এক পদ্ধতিতে এবং বাচ্চাদের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা, এটা গার্জিয়ানদের মানসিক এবং শারীরিক অসুস্থতারও একটা কারণ হয়ে যায়, এবং দেখা গেছে যে মানুষ এই চিন্তা অনেক অসুস্থ হয়ে যায়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত।